নমস্কার সবাইকে। আপনার মনে আছে হয়তো ভারতের হাতে একটা চাইনিজ PL-15 মিসাইল আস্ত অবস্থায় পড়ে গিয়েছিল, যেটাকে পাকিস্তান সম্ভবত হয় J-10C আর না হলে J-17 থান্ডার থেকে হয়তো ফায়ার করেছিল, বাট কোনো কাজ করেনি। পুরো আস্ত অবস্থায় এসে পড়েছিল ভারতের পাঞ্জাবে। এখন খবর আছে যে ভারতের DRDO সেই PL-15 মিসাইলটাকে প্রপার ডিকোড করে ফেলেছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং করে মিসাইলটার মধ্যে যা যা কিছু অ্যাডভান্স আছে, যেমন র্যাডার, অ্যান্টি জ্যামিং সিস্টেম ইত্যাদি যা যা আছে, সেগুলোকে ইন্টিগ্রেট করে দেবে এবার ভারতের অস্ত্র-2 মিসাইলে। অস্ত্র মিসাইল, যার মার্ক 1 অলরেডি সার্ভিসে রয়েছে, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ইয়ার টু ইয়ার মিসাইল। মানে একবার মিসাইলটাকে ফায়ার করলে ভুলে যায়, মিসাইলটা আকাশে নিজে থেকেই নিজের টার্গেটটাকে খুঁজে নিয়ে হিট করতে পারে। স্পিড হলো মাক 4.5, অর্থাৎ প্রায় হাইপারসনিক। রেঞ্জ হলো 100 কিমি। সুখোই 30-তে ব্রহ্মসের মতো করেই অলরেডি ইন্টিগ্রেট করা হয়েছে। না, এই অস্ত্র মিসাইলেরই আরো একটা অ্যাডভান্স ভার্সনকে অলরেডি ডেভেলপ করা শুরু করে দিয়েছিল DRDO। আর সেই মুহূর্তেই চাইনিজ এই PL-15 মিসাইল ভারতের হাতে পড়ে যায়, তাও আবার পুরো আস্ত অবস্থায়। সো DRDO এই মিসাইলটাকে এখন প্রপার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইন্টিগ্রেট করা শুরু করে দিয়েছে অস্ত্র-2 মিসাইলে। মানে চাইনিজ মিসাইল পাকিস্তান মিসফায়ার করেছে, এবার ভারত সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে অনগোয়িং প্রজেক্ট মেড ইন ইন্ডিয়া অস্ত্র-2 মিসাইলকে আরো বেশি আপগ্রেড করবে। এর ব্যবহার করা হবে আবার সেই চীন আর পাকিস্তানের বিরুদ্ধে। কি কি ইন্টিগ্রেট করা হবে, কতটা লাভ হবে, কতটা সিগনিফিকেন্ট এই ডেভেলপমেন্টটা, সেগুলোতে পরে আসছে। আগে জেনে নিন, এরকম যে এই শত্রুর একটা অ্যাডভান্স মিসাইল আস্ত অবস্থায় হাতে পড়ে যাওয়া, তার উপরে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে খুবই অ্যাডভান্স একটা মিসাইল বানানো, সেটা কি এই প্রথমবার হচ্ছে নাকি আগেও হয়েছে? আর হয়ে থাকলেও তার সব থেকে বড় এক্সাম্পল গুলো কি? প্রথমে আপনার মনে আছে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস আর সোভিয়েত একসাথে লড়ছিল জার্মানির এগেনস্ট। সেই সময় জার্মানির কাছে ছিল ওয়ার্ল্ডের সবার প্রথম লং রেঞ্জের একটা অপারেশনাল ব্যালিস্টিক মিসাইল। মনে রাখবেন, সেই সময় আর কারোর কাছে এই টেকনোলজি ছিল না। জার্মানি প্রথম ছিল। V2 মিসাইল বা V2 রকেট, যার নাম ছিল। সো জার্মানি একবার এই মিসাইলটা টেস্ট করছিল ক্যাপচার করা পোল্যান্ডের টেরিটরিকে। বাট সেম এই চাইনিজ PL-15 মিসাইলের মতন করেই মিসফায়ার করে আস্ত অবস্থায় পড়েছিল পোল্যান্ডের একটা নদীতে, কাদার মধ্যে। পোল্যান্ডের সৈন্যরা মিসাইলটাকে কালেক্ট করে দিয়ে পাঠিয়ে দেয় ব্রিটিশদের হাতে। অন্যদিকে জার্মানি আলাদা করে আবার এই মিসাইলগুলোকে প্রপার লঞ্চ করে লন্ডন তথা ব্রিটেনের দিকে। সেখান থেকেও বেশ কতগুলো ইম্প্যাক্ট করার পরেও কোনো কাজ করে। সো সেগুলোকেও আসলে পোল্যান্ডের কাছ থেকে পাওয়া মিসাইলগুলোকে নিয়ে ব্রিটেন ধরিয়ে দিয়েছিল ইউএস আর সোভিয়েতের হাতে। সোভিয়েত আর ইউএস তারপর যেগুলোকে নিয়ে আলাদা আলাদা করে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দিয়ে ডেভেলপ করে রেড স্টোন মিসাইল আর সোভিয়েতের R-1 মিসাইল। সঙ্গে থাকবে, কারণ এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে পারবে। সো ইউএস ডেভেলপ করে রেড স্টোন মিসাইল, যা থেকে পরে আবার ইউএস স্যাটার্ন V রকেটটাকে ডেভেলপ করেছিল। সেই স্যাটার্ন V রকেট, যার মাধ্যমে ইউএস চাঁদে অ্যাস্ট্রোনট পাঠিয়েছিল। সোভিয়েত যে আবার R-1 মিসাইল ডেভেলপ করেছিল, সেটা ছিল আবার সোভিয়েতের ফার্স্ট ব্যালিস্টিক মিসাইল, যা থেকে পরে ইভেন্চুয়ালি R-7 ডেভেলপ হয়েছে, যেটার মাধ্যমে সোভিয়েত মহাকাশে প্রথমবার মানুষ পাঠিয়েছিল। সো বুঝতে পারলেন আশা করি জার্মানির মিসাইলটা সোভিয়েত আর ইউএস এর হাতে পড়ে যাওয়াতে দুটো দেশেরই কতটা লাভ হয়েছিল। এখান থেকে প্রথম একটা ইঙ্গিত পেলেন যে ভারত কি করতে পারে। না, আরো একটা ইম্পর্টেন্ট এক্সাম্পলের ব্যাপারে শুনে নিন। এখন যেমন দেখছেন, পুরো পসিবিলিটি আছে চীন তাইওয়ানের উপরে আক্রমণ করে ফেলার। যে কোনো মুহূর্তে চীন অ্যাডভান্স করতে পারে, বাট এটা কোনো নতুন ব্যাপার না। 1958 চীন সেরকমই একটা জিনিস চেষ্টা করেছে। সেই সময় ইউএস এসে পরপর এয়ারফোর্স এর মাধ্যমে মিসাইল লঞ্চ করে তাইওয়ানকে বাঁচিয়েছিল। কিন্তু সেই সময় ইউএস এর একটা AIM-9 সাইডউইন্ডার অ্যাডভান্স মিসাইল স্ট্রাইক করে আটকে গিয়েছিল চাইনিজ MiG-17 জেটকে। ফাইটার জেটটার বডির মধ্যে আটকে গিয়েছিল, এক্সপ্লোড করে। MiG-17 এর চাইনিজ পাইলট তারপর জেটটাকে ল্যান্ড করে, দেন তারপর মিসাইলটাকে সোজা দিয়ে দিয়েছিল সোভিয়েতের হাতে। সোভিয়েত রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, দেন তারপর ডেভেলপ করে ফেমাস K-13 মিসাইল। এটা এতটা বড় ঘটনা ছিল যে আজও ইউএস তে অনেকেই আফসোস করেছে এই একটা মিস্টেকের জন্য সোভিয়েত আর সাথে চীন 10 বছর এগিয়ে গিয়েছিল মিসাইল টেকনোলজির দিক থেকে। সো বুঝতে পারলেন আশা করি এটাও কতটা কস্টলি মিস্টেক ছিল। না, ইউএস এর মিস্টেক এখানেও শেষ হয়নি।
2011 দিকে ইউএস নিজের হাইলি অ্যাডভান্স স্টেলথ ইউএভি RQ-170 পাঠিয়ে দিয়েছিল ইরান স্পাইং করার জন্য। বাট ইরান সেই ইউএভি গুলোর মধ্যে একটাকে জিপিএস স্পুফিং আর ইলেকট্রনিক জ্যামিং এর মাধ্যমে ক্যাপচার করে নিয়েছিল। দেন রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ডেভেলপ করেছিল নিজেদের মতন করে আলাদা একটা স্টেলথ 171 সিমর। ছবিটা দেখেই বুঝতে পারছেন কতটা সিমিলারিটি ইউএস এর ড্রোনটার সাথে। ঠিক এগুলোর মতন করেই কিছু একটা করতে চলেছে এবার ভারত। ডিআরডিও আপাতত জন্য ডিকোড করে ফেলেছে চাইনিজ PL-15 মিসাইলের তিনটে টেকনোলজিকে। প্রথমত এমন না যে অস্ত্র 2 মিসাইল যেটা অনগোয়িং ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে সেটা কোনোভাবে কিছু কম ছিল, বাট তবুও PL-15টা পেয়ে যাওয়াতে আরো একটু আপগ্রেডেড হয়ে যাবে। PL-15-এ মিনিয়েচারাইজড এসআর রেডার আছে। সিম্পল কথায় বললে রেডারটা আকারে ছোট বাট অ্যাডভান্স, ওয়াইডার অ্যাঙ্গেলে ডিটেক্ট করার ক্ষমতা আছে। একসাথে অনেকগুলো টার্গেটকে ইজিলি আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারে। ইঞ্জিন ডিজাইন আর প্রপেলেন্টস মানে ফিউলটাও এমনভাবে ইউজ হয় যে স্পিডটা কনস্ট্যান্ট হাইপারসনিক স্পিড বজায় রাখে। সো এখন এই ক্যাপাবিলিটি গুলোকে সোজা ইন্টিগ্রেট করে দেওয়া হবে ভারতের অস্ত্র 2 মিসাইল। তার উপর আবার বলা হচ্ছে যে অ্যান্টি জ্যামিং সিস্টেমটাও PL-15 মিসাইলের সফিস্টিকেটেড। মানে এতটা সহজ না মিসাইলটার ইলেকট্রনিক্স, জিপিএস, রেডার ইত্যাদিকে জ্যাম করে দেওয়া। সো এটাকেও ইন্টিগ্রেট করে দেওয়া হবে অস্ত্র 2 মিসাইল। মানে সিম্পল ভাষায় বললে অলরেডি যে মিসাইলটাকে অনেকটা অ্যাডভান্স করে ডেভেলপ করা হচ্ছিল সেটা আরো বেশি অ্যাডভান্স হয়ে যাবে। এবার দেখুন, অনেকেই এবার প্রশ্ন করতে পারে যে পাকিস্তানেও তো ভারতের একটা ব্রহ্মোস মিসাইল 3 বছর আগে মিসফায়ার করে পৌঁছে গিয়েছিল। রিভার্স ইঞ্জিনিয়ারিং করাটা এতটা সহজ হলে চীন আর পাকিস্তান মিলে পারলো না কেন ব্রহ্মোসকে ডিকোড করে নিজেদের একটা আলাদা করে ভ্যারিয়েন্ট বানিয়ে ফেলতে, বা অ্যাটলিস্ট স্টাডি করে নিজেদের ডিফেন্স সিস্টেমগুলোকে এমন বানিয়ে ফেলতে পারলো না কেন যাতে কিনা ব্রহ্মোসকে ইন্টারসেপ্ট করতে পারে। ওয়েল অ্যাকচুয়ালি মিসফায়ার হয়ে পাকিস্তানে পৌঁছে যাওয়া ব্রহ্মোসটা প্রপার অ্যাকচুয়ালি ইম্প্যাক্টের কারণে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এমন কোনো কিছুই হাতে পায়নি যেটা নিয়ে অ্যাকচুয়ালি স্টাডি করবে। যাই হোক, বুঝতে পারলেন আশা করি ভারতের হাতে এই আস্ত PL-15 পড়ে যাওয়াটা কত বড় সিগনিফিকেন্ট ইভেন্ট ছিল। বুঝতে পারছেন আশা করি কতটা লস হয়েছে এর ফলে পাকিস্তান আর চীন। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা অন রাখবেন নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও।